ডক্টর ইউনূস সরকার কি জিনিস এবার দেখিয়ে দেওয়ার পালা, সম্ভবত দেখিয়ে দিবেন। স্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেক্স, লিমিটেশন, শর্টকামিংস, ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি। খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। এখন শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে। প্রথমে আমি একটা ঘটনার কথা আসি, আর মজার ঘটনা যেটা সবচেয়ে বড় খেলা জমেছে যেটা, সেটার কথা পরে আসছি। নেতার নাই আইডি কার্ড, সে দেবে ফ্যামিলি কার্ড। এটা হাস্যকর না বলে যে কোনো সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করা হতে পারে। গোয়েন্দা সংস্থার এমন একটি রিপোর্ট জামাত আমিরকে জানানো হয়েছে। মোহাম্মদ ইউনূস, আমি বলে দিচ্ছি, তোমার এক একটা ইট পর্যন্ত ভারতীয়রা গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে। এভাবেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিয়েছেন ভারতের আলোচিত সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ। একটা দমবন্ধ অবস্থা। রাজনীতিতে কোনো সুখবর নেই, কূটনীতিতেও কোনো সুখবর নেই, নির্বাচনেও কোনো সুখবর নেই। একটা অনিশ্চিত অবস্থার দিকে ধীরে ধীরে আমরা হয়তো এগিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের নিউজটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। এখন শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে। প্রথমে আমি একটা ঘটনার কথা আসি, আর মজার ঘটনা যেটা সবচেয়ে বড় খেলা জমেছে যেটা, সেটার কথা পরে আসছি। আপাতত দুইটার কথা বলবো। প্রথমটা হচ্ছে, আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে। এর আগে কোনোদিন বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে এইভাবে কখনো কথা বলে নেই। এমনকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি, আমরা প্রথমে তাকে ভেবেছিলাম যে তিনি বিড়াল, একেবারে বিড়াল। তিনি যে শক্ত কথা বলতে পারেন এটা কেউ কখনো কল্পনাও করেনি। সেই তৌহিদ হোসেন, তার মুখ দিয়ে গত দুদিন আগে যে কথাগুলো বের হয়েছে, বিশ্বাস করতে পারছিলাম না। জাস্ট ইমাজিন, তৌহিদ হোসেন এরকম কথা বলতে পারে। মানুষের পিঠ যখন বেড়ায় ঠেকে যায়, আপনার প্রতিপক্ষ যখন আপনাকে ঠেলতে ঠেলতে ধাক্কাতে 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 একটা বেড়ার সাথে, দেয়ালের সাথে যখন আপনাকে চিপে ধরার চেষ্টা করে, তখন আপনাকে আর সামনে আগানো ছাড়া কোনো উপায় থাকে না। তৌহিদ হোসেনদের মতো মানুষগুলো, যারা দীর্ঘদিন ভারতকে নমনম করতে করতে, তাদেরকে আদাব আদাব বলতে বলতে তারা এমন অবস্থা তৈরি করেছে, নিজেদেরকে এমন উচ্চ মার্গে নিয়ে গেছে এবং ভাবতে শুরু করেছে, তারা ভেবেছে যে বাংলাদেশকে আমরা যা বলবো এবং যে লোকগুলোকে বাংলাদেশে আমরা প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছি, এই লোকগুলোকে যা বলবো তাই তারা শুনবে। কিন্তু ভাই, দিন শেষে এই মাতৃভূমিটা তো আমার, যার কারণে তৌহিদ হোসেন একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে আমার দেশের নির্বাচন ব্যবস্থা কি হবে সেটি ভারতের এই নসিহত আমরা শুনবো না। কেন ভারত আমাদেরকে এখন এই নসিহত করবে? বিগত 15 বছর তারা কোনো কথা বলে নেই এদেশের নির্বাচন নিয়ে। তারা নির্বাচন, একতরফা নির্বাচন করেছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে এই ভারতের সহযোগিতা নিয়ে। ভারত তখন মুখে কুলু পেটে বসেছিল। এখন তারা আমাদেরকে, যখন আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তারা আমাদেরকে নসিহত করতে আসে। তাদের নসিহত কেন আমরা শুনবো? শুধু এখানেই কিন্তু, এই কথা বলেই কিন্তু তিনি থামেন নাই। তিনি রীতিমতো দুইবার, আজকে একবার, আমি যখন এই ভিডিও করছি আজকে দিয়ে দুইবার 10 দিনের ভিতরে প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনেছে, তলব করে এনেছে, ডেকে এনে ব্যাখ্যা চেয়েছে। ওদিকে যে উগ্র সন্ত্রাসবাদী যে হিন্দু সংগঠনগুলো আছে, এই সন্ত্রাসীরা বাংলাদেশের যে হাই কমিশন, এই হাই কমিশনে তারা আগুন দেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটিয়ে ফেলেছে, তারা ভাঙচুর পর্যন্ত করেছে। এই সন্ত্রাসী উগ্রবাদী হিন্দু সংগঠন আরএসএস, বিজেপি, এরা তাদের জনগণকে এইভাবে উস্কে দিয়ে বাংলাদেশকে মূলত তারা একটা ভয় দেখাতে চায়, একটা চাপের ভিতরে রাখতে চায় যে আমরা কিন্তু এই করতে যাচ্ছি। কিন্তু বাংলাদেশ কি এটা দেখে ভয় পাওয়ার জাতি? এটা দেখে কোনোদিনও ভয় পাবে না। যখন তারা এটি করেছে, তখন আবার প্রণয় ভার্মাকে ডেকে এনেছে যে আমাদের দেশের, বাংলাদেশের জনসাধারণ তোমাদের হাই কমিশনের দিকে যাত্রা করেছিল, আমরা সেটি রুখে দিয়েছি, এবং আমাদের জনসাধারণ কত ভদ্র, কত সভ্য, যে তোমাদের ওই পর্যন্ত তারা যায় নাই। আর তোমরা সেখানে কি করলে? তোমাদের ইন্ধন ছাড়া, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং বড় বড় কয়েকটি দেশের হাই কমিশন রয়েছে, কূটনীতিক পাড়া বলে খ্যাত, সেখানে পুলিশ পর্যন্ত যেতে পারে না অনুমতি ছাড়া। সেখানে এই লোকগুলো রাতের অন্ধকারে ঢুকে গেল, তোমাদের কোনো কনসার্ন নাই, তোমরা জানো না। এইভাবে যখন বলেছে, তখন প্রণয় ভার্মা আমাদের তৌহিদ হোসেনকে বলেছে যে ঠিক আছে, বিষয়টি আমি দেখছি। সুতরাং খেলা এখানে কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। ভারত বুঝতে পারছে যে যে বাংলাদেশকে শেখ হাসিনা আমার কাছে বর্গা দিয়েছিল, আমার চোখে চোখ রেখে যে বাংলাদেশের মানুষ কোনোদিন কথা বলতে পারে নাই, আজকে তারা আমাকে চোখ রাঙাচ্ছে, শাসাচ্ছে। তার ভিতরের কলিজা কিন্তু শুকায় গেছে। সে মুখে মুখে বরত্ব ভাব দেখাচ্ছে। ওই যে মানুষ যখন ভয় পায়, তখন কিন্তু সে খুব জোরে জোরে চিল্লায়, বুঝাতে চায় যে আমি ভয় পাই নেই, কিন্তু তার ভিতরের কলিজা সব কিন্তু শুকিয়ে যায়, ওখানে পানি থাকে না। ভারতের অবস্থা হয়েছে এরকম। এইবার আসেন আমরা দ্বিতীয় আরেক জায়গায় আসি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এইটা এখানে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। এটি শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গত 20 তারিখে, যেদিন উসমান হাদি শাহাদত বরণ করেছে, এই দিন কিছু সংখ্যক মানুষ গিয়ে সেখানে হামলা করেছে, আগুন দিয়েছে। এই ঘটনাকে আমরা নিন্দা জানাই। আমরা কোনো ভবনকে, কোনো এস্টাবলিশমেন্টে, কোনো প্রতিষ্ঠানে
আগুন দেয়াকে আমরা সমর্থন জানাই না, আমরা সমর্থন করতে পারি না। এটি কোনো সভ্য কাজ নয়, কোনো সভ্য মানুষ এটি করতে পারে না। কিন্তু কথা তো এটি থেকেই যায়। এই ঘটনার পরে মাহফুজা নাম ডেইলি স্টারের সম্পাদক, তিনি এক সাংবাদিক সম্মেলনে এবং বিএনপির তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সেখানে তারেক রহমানকে তিনি তেল মারলেন মাহফুজা নাম, আর বললেন যে সংবাদপত্রের উপরে আগুন এটি বাংলাদেশের 150 বছরের ইতিহাসে এটি নাই। নিঃসন্দেহে এটি মিথ্যাচার। তিনি চরম মিথ্যা কথা বলেছেন। হয় তিনি মিথ্যা কথা বলেছেন, না হয় তিনি তথ্য গোপন করেছেন। তো মাহফুজা নাম এবং মতিউর রহমানের কাছ থেকে তো আমরা এটি আশা করি না। তারা যে মানের যে মার্গের লোক, তাদের তো উচিত ছিল সত্যটা তুলে ধরা। কেন 2013 সালের কথা কি আমরা ভুলে গেছি? 2013 সালের 13ই ফেব্রুয়ারি ঠিক 2:13 সময় নয়া দিগন্ত ভবনে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে সারখার করে ফেলা হয়। শুধু এখানেই শেষ নয়, সংগ্রাম পত্রিকার অফিসে ঢুকে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে মুক্তিযোদ্ধা মঞ্চ নামের কিছু সন্ত্রাসী এবং ছাত্রলীগ যুবলীগের কিছু সন্ত্রাসী ঢুকে গিয়ে তাকে দাড়ি ধরে টেনে এনে টেনে হিসড়ে বের করে আনে এবং তার উপরে যে মব ক্রিয়েট করে এবং পত্রিকা গুড়িয়ে দেয় এবং পত্রিকার অফিসের নিচে যে সমস্ত গাদা করা কাগজপত্র ছিল সেখানে তারা আগুন ধরিয়ে দেয়। তাহলে মতিউর রহমান এবং মাহফুজা নামের দৃষ্টিতে কি এই সংগ্রাম, তারপরে নয়া দিগন্ত এগুলো পত্রিকা নয়? এগুলো কি তেজপাতা? শুধু এখানেই শেষ নয়, শাপলা চত্বরে 5 মে যেদিন বাতি নিভিয়ে দিয়ে হেফাজতের আলেম ওলামাদেরকে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে, ঢাকা শহরের সমস্ত বাতি নিভিয়ে দিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি এই নিউজ প্রচার করার জন্য তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার নেতৃত্বে রাতের অন্ধকারে গিয়ে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। শুধু তাই নয়, শাহবাগ থেকে তারা বিভিন্ন ধরনের ইসলাম যেখানে আছে, ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা, ইসলামী ব্যাংকের বিভিন্ন এটিএম বুথ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেদিন কোথায় ছিল এই মতিউর রহমান এবং মাহফুজা নাম? তাহলে এই মিথ্যাচার কেন তিনি করলেন? তারা তো সেদিন কোনো কথা বলে নাই। সম্পাদকদের যে একটি সংগঠন আছে, সম্পাদক মন্ডলীর দ্বারা গঠিত যে সংগঠনটি, তারা কি কোনো সেদিন বিবৃতি দিয়েছিল? নাকি তারা কখনো ভাবেই নাই যে এই পত্রিকা এগুলো টিভি চ্যানেল? তো আপনি যখন অপরের জন্য গর্ত খুঁড়বেন তখন তো ভাই আপনার নিজেকে ওই গর্তে একদিন পড়তেই হবে, কারণ না হলে নিউটনের ওই তত্ত্ব তো মিথ্যা হয়ে যায়। বাংলাদেশে কোনো কিছু কি আর নতুন হবে? কোনো কিছুই আর নতুন হবার সুযোগ নাই। যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত তার সবকিছু আওয়ামী লীগ করে গেছে, সবকিছু করে গেছে। সুতরাং মাহফুজা নাম যখন বলেন আমাদের কি অপরাধ 150 বছরের ভিতরে এরকম ঘটনা ঘটলো, আগেই বলেছি যে আমি সমর্থন করি না, নিন্দা জানাই, কিন্তু আপনার অপরাধ আপনি বোঝেন না। তারেক রহমান এবং খালেদা জিয়ার চরিত্র হনন করার জন্য এমন কোনো রিপোর্ট নাই যা করেন নাই। আবার তারেক রহমান এবং খালেদা জিয়া যখন লাইমলাইটে চলে এসেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন মুহূর্তের ভিতরে আবার ঘুরে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ নিয়ে আবার এখন দালালি শুরু করেছেন। কেন এইরকম চরিত্র? কেন মুহূর্তের ভিতরে একজন মানুষের তো চক্ষু লজ্জা বলে কোনো জিনিস থাকে, এই চক্ষু লজ্জার কুকুই আপনাদের নাই? আপনারা বিগত 15 বছর যা করেছেন সেটা তো আমাদের মনে আছে। এখন আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন মুহূর্তের ভিতরে। তারেক রহমানের নামে যে সমস্ত মিথ্যা রিপোর্টগুলো করেছেন এবং আপনি মাহফুজা নাম আপনি স্বীকার করেছেন যে ওইটা আমার ভুল ছিল, আমি ডিজিএফআই আমাকে দিয়ে ওই রিপোর্টটা করিয়েছিল জোরপূর্বক, ওইটা আমার ভুল ছিল, আমার সম্পাদক জীবনে এটা ভুল সিদ্ধান্ত ছিল। তাহলে আপনি নিশ্চয়ই বায়াস্ট হন, আপনি ভয় পান, আপনাকে কেউ ভয় দেখালে আপনি সেই কাজটা করে দেন, অন্যায় কাজ করেন, এটি আপনি নিজে স্বীকার করেছেন। তাহলে এখন আপনি এত কান্নাকাটি করছেন কেন? শেখ হাসিনা আপনাকে ভয় দেখিয়েছিল, আপনি বিএনপি এবং জামাত ইসলামকে যাচ্ছে তাই করেছেন, তাদেরকে হত্যাযোগ্য করে তুলেছেন। আবার এখন বিএনপি আপনাকে ভয় দেখাবে, আপনি আবার আওয়ামী লীগকে ওইভাবে হত্যাযোগ্য করে তুলবেন, জামাত ইসলামকে হত্যাযোগ্য করে তুলবেন। এটি তো আপনার মজ্জাগত অভ্যাস। যাই হোক, এখানে সূক্ষ্ম যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার ভেবেছিল যে তাদের যে আধিপত্য, তারা যে রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র, তাদের এই ক্ষমতা কোনোদিন খর্ব হবে না, কেউ তাদের কোনোদিন এই ক্ষমতা কেড়ে নিতে পারবে না। তারা আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, সবাই তাদেরকে নমনম করে চলবে, সবাই তাদের ক্ষমতা সেই জায়গায় থেকে যাবে। কিন্তু এই 20 ডিসেম্বর 2025 সালে তাদের সেই আত্মবিশ্বাসে চির ধরেছে। তারা এটি বুঝতে পেরেছে যে না, সামথিং রং। তারা এমন ঘৃণা উৎপাদন করেছে যে কেউ না কেউ তাদের এই ক্ষমতাকে খর্ব করে দিতে পারে, তাদের উপর আক্রমণ আসতে পারে, তারা ঘৃণার পাত্র হতে পারে। তারাই শুধু মানুষকে ঘৃণার পাত্র বানাতে পারে না, তারাও ঘৃণার পাত্র হতে পারে। যে কোনো সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করা হতে পারে। গোয়েন্দা সংস্থার এমন একটি রিপোর্ট জামাত আমিরকে জানানো হয়েছে। এই কথা শুনে অনেকেরই হয়তোবা আতঙ্কগ্রস্ত করছি আমি মনে করতে পারেন, কিন্তু এটা হলো রিয়েলিটি, বাস্তবতায় 1 নম্বরে এখন ভারতের চোখে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ক্ষমতার খুব কাছাকাছি, তাকে সরিয়ে না দিতে পারলে জামাত এবং ইসলামপন্থীদের বিজয় ঠেকাতে পারবে না ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটিভি 24 এর প্রিয় দর্শক ভাই বোনদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি যে আপনারা আমার কথার হেডলাইন শুনে হয়তোবা অনেকে মন খারাপ করবেন বা অনেকে রাগান্বিত হবেন, কিন্তু এটা হলো বাস্তবতা, সত্য কথা, মেনে নিতে হবে আপনাকে। ভারতের জন্য এখন হুমকি হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যার নেতৃত্বে
এগিয়ে গিয়েছে জামাত বহুদূর বহুদূর থেকে বহুদূর চলে গিয়েছে। জামাতকে নিয়ে যারা 10 বছর আগে যা ভেবেছেন, 5 বছর আগে যা ভেবেছেন, আজকের জামাত সেই জায়গায় নয়। আকাশচুম্বী জামাতের বর্তমান পপুলারিটিতে নিয়ে যাওয়ার পিছনে এই ক্যারিসমেটি লিডার নামের ক্ষেত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর আগামী নির্বাচনে জামাত বা ইসলামপন্থীদের যে বিপুল বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে, আর এই সম্ভাবনার মাঝে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখেই সারা বাংলাদেশের মানুষ এদিকে এগিয়ে আসছে। জামাতের অন্যান্য আমিরদেরও অনেক অনেক গুণাবলী ছিলেন, যোগ্যতা সম্পন্ন ছিলেন, কিন্তু এই আমির জনতার কাছে যাওয়া, জনতার পাশে যাওয়া, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকলের মন জয় করা, তরুণ তরুণীদের মন জয় করা, এই প্ল্যানগুলা উনি নিজে বাস্তবায়ন করেছেন এবং নিজে তার দলের ভিতরে প্রতিষ্ঠা করেছেন। ছাত্র শিবিরকে দিয়ে তরুণ তরুণীদেরকে আকৃষ্ট করেছেন তাদের দলের উপরে, তাদের দলের অনেকগুলা সামাজিক কার্যকলাপের উপরে। বর্তমানে প্রায় 5 কোটি তরুণ তরুণী জামাতকে পছন্দ করে। এই 5 কোটি তরুণ তরুণী একটি বার যদি একটি পোস্ট করে আপনার ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, তাহলে কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তা পৌঁছে যায়। আর এই 5 কোটি যেদিকে যাবে সেদিকেই সরকার গঠন হবে। ভারতের চোখে এখন এই 5 কোটির চোখ হলো ডাক্তার শফিকুর রহমানের দিকে। তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সবাই যে যা কথাই বলছে, 11th আওয়ারে সবাই মিলে যাবে জামাত আমিরের সাথে। এই কথাটা ভারতের কাছে পরিষ্কার। এই জন্য হাদি তাদের একটা জাস্ট ছোট্ট খাট্ট টার্গেট ছিল, ছোট টার্গেট দিয়ে ছোট দিয়ে শুরু করেছে, তাদের ডেস্টিনেশন মেইন হয়ে গেছে এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমি গত বছর 1 বছর আগে বলেছিলাম যে আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের র টার্গেট, যেটা নাকি আমরা বেনজির ভুট্টোর সাথে আমি তুলনা করেছিলাম, যে বেনজির ভুট্টোকে যেরকম নির্বাচনী ক্যাম্পিং এ মারা হয়েছে, অনুরূপভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানকে তারা হত্যা করে দুইটা দলকে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করবে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। কিন্তু বর্তমান সময়ে ভারতের টার্গেট এখন ওয়ান ওয়ে হয়ে গেছে, সেটা হলো জামাতের আমির তারেক রহমান থেকে তারা আপাতত বিরত আছে। প্রথমে জামাতের আমিরকে যদি তারা সাকসেস হতে পারে, পরবর্তীতে তারেক রহমানকে নিয়ে তারা সেই টার্গেট করবে। কারণ মীর জাফর আর যারা মুনাফেক তারা সাময়িক সময়ের জন্য স্তব্ধ হলেও ফাইনাল ডেস্টিনেশন তাদের যে টার্গেট সেটা তারা করবেই। তাই বর্তমান সময়ে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, জামাত শিবিরের যত নেতা কর্মী আছেন, আপনারা আপনাদের দলীয় প্রধানকে কিভাবে নিরাপত্তায় রাখবেন। বেশি বেশি জনসমাবেশ, বেশি বেশি মানুষের সাথে পাবলিকলি উনাকে না এনে আপনারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি উনার বক্তব্য নেন, আপনারা অন্যান্য নেতৃবৃন্দ জনসভায়, বিভিন্ন পথসভায়, বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু কিছু কিছু মাঠে, কিছু কিছু হলের ভিতরে অনুষ্ঠান করলেন, ভিডিও কনফারেন্সে যদি উনি বক্তব্য দেন, তাহলে ওনার নিরাপত্তাটা একটু ভালো হবে বলে আমরা শুধু নির্বাচন এবং নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে, সরকার গঠনের পরে এই নিরাপত্তার সংখ্যাটা থাকলেও কিন্তু বর্তমানে নির্বাচনকে বানচালের জন্য এটা 100% তাদের প্রচেষ্টা আছে। তো সেই কারণে আমি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট ওনার কাছে গিয়েছে এবং সেই রিপোর্ট আলোকেই আমি কিন্তু তথ্যকে এই কথাগুলো বলছি, আপনাদেরকে সতর্ক করার জন্য, অবগত করার জন্য। আমি আমার দায়িত্ব থেকে বলেছি, আমরা কিন্তু হাদিকে থাকতে হাদির নিরাপত্তা নিয়ে ভাবি নাই। হাদি চলে যাওয়ার পরে হাদির নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত, বা আমরা মিস্টেকগুলা কি করেছি তা নিয়ে কথা বলছি। আর জীবিত হাদির চাইতে মৃত হাদি 100 গুণ বেশি পপুলারিটি অর্জন করেছে, মানুষের সম্মান অর্জন করেছে, ভালোবাসা অর্জন করেছে। জীবিত থাকতে কিন্তু আমরা এই হাদিকে এতটুকু ভালো অন্তত আমি বাসতাম না। মৃত হাদিকে আমি যেই পরিমাণ ভালোবাসছি, কারণ মৃত্যুর পরেই হাদির সব গুণাবলী, সব ভালো কিছু আমাদের সামনে আসছে। হাদি হয়তো বা বেঁচে থাকলে একজন সংসদ সদস্য হতেন, আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি মাথা ফেলে দেন, আপনার বডি পরিচয় থাকবে না। তাই মাথা হলেন বর্তমান ডাক্তার শফিকুর রহমান। এই মাথাকে বাঁচিয়ে রাখার জন্য সার্বিক চেষ্টা করতে হবে জামাত এবং শিবিরকে। জামাত এবং শিবিরের শীর্ষস্থানীয় আরো কিছু নেতা হুমকিতে আছেন, কিন্তু তাদের মধ্যে ফার্স্ট টার্গেট এখন, কুইক টার্গেট মানে নেক্সট টার্গেট এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ডক্টর ইউনূস সরকার কি জিনিস এবার দেখিয়ে দেওয়ার পালা, সম্ভবত দেখিয়ে দিবেন। Despite of having huge mistakes, limitations, shortcomings, ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি। নির্বাচন কমিশনার সিইসি, প্রধান নির্বাচন কমিশন একটা হুঙ্কার দিয়েছেন, আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই। হ্যাঁ, শুধু সিইসি না, টোটাল ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি, এবং এটা পুরো জাতি টের পাবে। বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদের রদবদলের পর আপনারা মজা বুঝবেন। এখন স্বাভাবিক, দেখেন এই সরকার ভালো কিছু করলে এটা বিএনপির জন্য ক্ষতিকর। যেমন জামাত 3 জানুয়ারি মহাসমাবেশ করবে, তাদের একটা দাবি হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এখন অবৈধ অস্ত্র কাদের কাছে? বিএনপির কাছে। অবৈধ অস্ত্র উদ্ধার করলে বেকায়দায় পড়বে কারা? বিএনপি। তো দর্শক, এই জায়গায় অবৈধ অস্ত্র উদ্ধার করলে বিএনপি ধরা খাবে, এবং যদি পেশি শক্তির বিরুদ্ধে, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়, তাহলে সেই ব্যবস্থা ধরা পড়বে কারা? উত্তর হচ্ছে বিএনপি। অর্থাৎ বিএনপির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। নির্বাচনের আগে বিএনপি বেকায়দায় পড়বে, এটা বিএনপি টের পেয়েছে। যেমন এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করে যাকেই বানানো হোক, ডক্টর খলিল রহমান হোক আর যে হোক, বিএনপির লোকজনের লেখালেখি শুরু করেছে, এটা করা যাবে না, এটা করা যাবে না।
কিন্তু কাকে উপদেষ্টা বানাবে কি বানাবে না, ইটস আপ টু ইউনুস, ইটস নট আপ টু বিএনপি। এবার ইউনুস উইল ডিসাইড। অলরেডি মির্জা ফখরুল বলেছেন যে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ওটা ওই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের ভয় বলেছেন, কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো অনেকটা ধ্বজভঙ্গ। এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে বিএনপির কিছুই হচ্ছে না। বিএনপির লোকজন চান্দাবাজি করতে পারে, অবৈধ অস্ত্রবাজিও করতে পারে, গ্রামগঞ্জের থ্রেড মাস্তানি সবই করতে পারে। নির্বাচন আচরণবিধি তোয়াক্কাও করবে না তারা, এবং হুমকি দিচ্ছে যে ভোট চুরি করে তারা জিতে যাবে, কেন্দ্র দখল করবে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হলেই বিএনপির এই ফ্রি খাওয়া এটা চলবে না, এটা শেষ হয়ে যাবে, বিএনপি ধরা খাবে, তখনই খেলা জমবে, বিএনপি বেকায়দা করবে। এক হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন, আর যিনি আসবেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারণে পরিবর্তন হচ্ছে তার যে দুর্বলতা, নতুন যিনি আসবেন তিনি তো সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাকে যেন কেউ গালি দেওয়ার সুযোগ না পায় সেটা তিনি মেকআপ করবেন, অর্থাৎ তিনি অ্যাকশন নেবেন, এতে কোনো সন্দেহ নেই। সাথে সাথে আর জামাত মহাসমাবেশ করার পর, যেহেতু জামাতের মহাসমাবেশ হবে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ, এত বড় মহাসমাবেশ করার সক্ষমতা বিএনপি বা কেউ রাখে না, অতএব এই জনতার দাবি সরকার মেনে নিতে বাধ্য হবে। জামাতের দাবির পর অবৈধ অস্ত্র উদ্ধার বা নানান বিষয়ে সরকার আরো সিরিয়াস হবে, তারপর খেলা আরো জটিলে জমে যাবে, তখন বিএনপি আরো বেশি বেকাতে পারে। এখানে বিএনপিকে টার্গেট করে কোনো নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা, নতুন কোনো সরকার কেউ কোনো পদক্ষেপ নেবে না। পদক্ষেপ নিবে জাস্ট এখানে দেখেন, এটার দলিলটা আমি দিই আগে। আমি যে এখানে বিএনপি বলছি যে বিএনপি বেকায়দা পড়বে, বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে, এটা দলিলটা নেন আগে। অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই ওটা বিএনপির বিরুদ্ধে যায়, এটা বিএনপি বিশ্বাস করে। যেমন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্ট দিয়েছেন যে চাঁদাবাজদের খবর আছে, গ্যাংস্টারদের খবর আছে। এখানে কোনো দলের নাম বলে না, তিনি বলছেন চাঁদাবাজের গ্যাংস্টার। পুরো বিএনপি সাদিক কায়েমের উপর ঝাঁপিয়ে পড়েছে যে বিএনপিকে কেন দায়ী করলো। আরে ভাই, এখানে বিএনপির নাম বলেছে চাঁদাবাজার গ্যাংস্টারদের কথা। এমনকি সাদিক কায়েমকে ক্ষমা কিছুটা হলো দুঃখ প্রকাশ করতে, যে আমি দুঃখ প্রকাশ করছি, ভুল বুঝেছেন এই জন্য, এতেও সাদিক কায়েম বাধ্য হয়েছে, এটা করেছে শেষ পর্যন্ত। অথচ সাদিক কায়েম কারো নাম বলে নাই। তাহলে বোঝা যায় যে চাঁদাবাজের বিরুদ্ধে বললে বা চাঁদাবাজ, গ্যাংস্টার, অবৈধ অস্ত্র এগুলোর বিরুদ্ধে বললে, অ্যাকশন নিলে ওটা অটোমেটিক্যালি বিএনপির বিরুদ্ধে যায়, এটা বিএনপিও জানে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।